1979 সাল বিশ্ব রাজনীতির এক প্রবল কম্পন ঘটে গেল পারস্য উপসাগরের পারে। বিশ্বের মানুষ অবাক বিস্ময় দেখল এক মহাপরাক্রমশালী রাজতন্ত্রের পতন। তাসের ঘরের মতো ভেঙে পড়ল 2500 বছরের পুরনো ইরানি সাম্রাজ্য। সমাজবিজ্ঞানীরা বলেন, স্বৈরাচারী শাসকদের পতন দুই ধাপে হয়, প্রথমে খুব ধীরে ধীরে এবং তারপর খুব হঠাৎ করে। শেষ পারস্য সম্রাট শাহ মোহাম্মদ রেজা পাহলাবির বড় ভুল ছিল সম্ভবত একটাই, তিনি খুব অল্প সময়ে খুব বেশি কিছু করতে চেয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক মাঝখানে সেপ্টেম্বর 1941, মাত্র 21 বছর বয়সে যখন বাকি ছেলেরা কেরিয়ারের কথা ভাবে, তখন মোহাম্মদ রেজা পাহলাবি ইরানের পার্লামেন্টে দাঁড়িয়ে রাজা বা শাহ হিসেবে শপথ নিলেন। এর প্রেক্ষাপট ছিল খুব বিচিত্র। তার বাবা রেজা শাহ পাহলাবি জার্মানদের অর্থাৎ নাৎসিদের প্রতি কিছুটা সহানুভূতিশীল ছিলেন। এদিকে মিত্রশক্তির কাছে ইরানের অবস্থান তখন স্বর্ণের চেয়েও দামি। ব্রিটেন ও আমেরিকা তড়িঘড়ি তার বাবাকে গদি থেকে সরিয়ে দিল, যাতে রাশিয়ার হাতে যুদ্ধের সরঞ্জাম পৌঁছে দেওয়ার করিডর খোলা থাকে। এক অদ্ভুত দোলাচলের মধ্য দিয়ে শুরু হলো এক তরুণ রাজার শাসন। ছোটবেলা থেকেই এই শাহকে সোনার খাঁচায় বড় করা হয়েছিল। পিতা রেজা শাহ পাহলাবি ছিলেন কঠোর ডিসিপ্লিনের মানুষ। তিনি ছেলের জন্য খেলার সাথী পছন্দ করে দিতেন, পড়ার জন্য পাঠিয়েছিলেন সুইজারল্যান্ডের এলিট বোর্ডিং স্কুলে। এমনকি বিয়ে করার আগে কনের পছন্দ বাবা ঠিক করে দিতেন। তিনি ছিলেন মিশরের রাজকুমারী ফাউজিয়া। রেজা পাহলাবির ব্যক্তিত্ব আসলে তার বাবার বিরাট ছায়ার নিচে আজীবন চাপা পড়েছিল। ঠিক যখন তেহরানে শাহের আভিজাত্য বেড়ে চলেছে, ঠিক তখন তেহরান থেকে 300 কিলোমিটার দূরে কোমাইনের একটি সাধারণ বাড়িতে বড় হচ্ছিলেন রুহুল্লাহ মুসাভি খোমেনি। খোমেনির বড় হওয়া ছিল চরম বিষণ্ণতায় ঘেরা। জন্মের মাত্র 5 মাসের মাথায় তার বাবা এক রহস্যজনক পরিস্থিতিতে খুন হন। পরবর্তীকালে খোমেনি সারা জীবন শাহের বাবার শাসন ব্যবস্থাকেই এই খুনের জন্য দায়ী মনে করতেন। ছোটবেলা থেকেই খোমেনির ভেতরে জমা ছিল এক দীর্ঘ ঘৃণা। প্রতিটি লেখায়, প্রতিটি ভাষণে তিনি সেই তিক্ততার পরিচয় দিয়েছেন। 5 বছর বয়সেই কোরআন পাঠ শুরু করে খোমেনি বুঝিয়ে দিয়েছিলেন পড়াশোনায় তিনি সবার থেকে আলাদা। তার সহপাঠীরা যখন মাঠে খেলত, তখন এক অদ্ভুত শান্ত কিন্তু তেজস্বী ভঙ্গিতে খোমেনি ধর্ম আর আইনের গভীরে ডুবে যেতেন। 1905 কনস্টিটিউশনাল রিভলিউশন তখন তার কৈশোরকে নতুন ভাবনার জ্বালানি দেয়। পুরনো শাহ রেজা পাহলাবি চেয়েছিলেন ইরান হবে আস্ত একটা তুরস্ক। তিনি জোর করে প্রগতি আনতে চেয়েছিলেন। তার আমলে প্রথম মহিলাদের জন্য হিজাব বা ট্র্যাডিশনাল চাদর পরা নিষিদ্ধ হয়। মোল্লারা বা আলেম সমাজ একে স্রেফ ইসলামের উপর আঘাত হিসেবে দেখলেন। রুহুল্লাহ খোমেনি তখন সবে ধর্মতত্ত্বের ছাত্র। তার কাছে এটি ছিল চরম অন্যায়। 1944 সালে যখন তার শত্রু অর্থাৎ পুরনো শাহ যখন নির্বাসনে দক্ষিণ আফ্রিকায় মারা গেলেন, খোমেনি যেন জয়ের গন্ধ পেয়েছিলেন। নতুন শাহ অর্থাৎ মোহাম্মদ রেজা যখন তার বাবার মৃতদেহ ইরানে ফিরিয়ে আনলেন, তখন সব মানুষের একটাই কৌতূহল ছিল, বাবার মতোই কি কড়া ধাঁচের হবেন ছেলে? মোহাম্মদ রেজার জন্য রাজমুকুটটা ছিল অনেকটা জোর করে ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়ার মতো। তিনি গোড়ার দিকে ছিলেন দয়ালু এবং কিছুটা দোনামোনা স্বভাবের। তাই শাহ প্রথমে ধর্মীয় নেতা বা মোল্লাদের সাথে বিবাদ কমিয়ে আনতে চাইলেন। খোমেনিও ততদিনে কোমের জনপ্রিয় শিক্ষক। কোমের কিছু তরুণ যুবক যারা কট্টর ধর্মীয় নীতিতে বিশ্বাস করত, তারা নিজেদের নাম দিল ফিদায়ান-এ-ইসলাম অর্থাৎ মার্টায়ার্স অফ ইসলাম। এরা ছিল অত্যন্ত আক্রমণাত্মক। 1949 থেকে 1951 সালের মধ্যে এরা ইরানের প্রথিতযশা ইন্টেলেকচুয়াল আহমেদ কাসওয়াভি থেকে শুরু করে খোদ প্রধানমন্ত্রী রাজমারামকে পর্যন্ত দুনিয়া থেকে সরিয়ে দিল। আর এই রক্তের খেলার পেছনে নেপথ্যের আধ্যাত্মিক সমর্থন যোগান দিচ্ছিলেন স্বয়ং রুহুল্লাহ খোমেনি। খোমেনির থিওরি ছিল সহজ, বিনা ধর্মীয় ফতোয়ায় বা ধর্মীয় অনুশাসন ছাড়া কাউকে খুন করা জায়েজ নেই। তার কাছে ইসলামী শাসন কায়েম করাই ছিল মূল উদ্দেশ্য। আর ঠিক এর ফলে 1949 সালে যখন খোদ শাহকে হত্যার চেষ্টা হলো, পরিস্থিতি আরও জটিল হয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের পৃথিবীতে ইরানের মাটি হয়ে উঠল দপ করে জ্বলে ওঠা কোনো এক চকমকি পাথরের মতো। কেন? তার উত্তর ছিল একটি শব্দে, তেল। পারস্য উপসাগরের ধারে আবাদান শহরে গড়ে উঠল তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ রিফাইনারি। বিংশ শতাব্দীর শুরু থেকেই এই কালো সোনা ছিল ব্রিটিশদের কুক্ষিগত। ইরানের মাটিতে তৈরি হওয়া অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি ছিল আসলে একটা স্বাধীন দেশের ভেতর আরেকটা দেশ, যারা শাহের থেকেও বেশি প্রভাবশালী হয়ে উঠেছিল।
1951 সালে পার্লামেন্টে পাশ হল তেলের জাতীয়করণের বিল। জননেতা মোহাম্মদ মোসাদ্দেক হয়ে উঠলেন ইরানিদের নতুন আশা। ব্রিটেন কিন্তু এত সহজে তাদের আয়ের রাস্তা ছাড়ার পাত্র ছিল না। তারা ইরানকে তেল অবরোধের মাধ্যমে কোণঠাসা করল। ইরান কিন্তু তখন দুই ভাগে বিভক্ত, এক পাশে মোল্লারা, এক পাশে কমিউনিস্ট টুডা পার্টি, আর মাঝখানে অসহায় শাহ প্রাণের ভয়ে সাময়িকভাবে ইটালিতে পালিয়ে গেলেন। কিন্তু এইবার ইতিহাসের পর্দায় এন্ট্রি নিল মার্কিনী গোপন সংস্থা CIA। আমেরিকানরা চাইল এমন এক পুতুল রাজা যাকে নিয়ন্ত্রণ করা যাবে। লক্ষ লক্ষ ডলার আর চক্রান্তের মিশেলে CIA-এর সাহায্য নিয়ে মোহাম্মদ রেজা শাহ 1953 সালে আবার গদিতে ফিরলেন। ইতিহাসবিদরা বলেন শাহ এবার যেন রোমান সিজার হওয়ার পথে হাঁটলেন। জনগণের ধরাছোঁয়ার বাইরে যাওয়ার জন্য তিনি গড়ে তুললেন কুখ্যাত গোয়েন্দা সংস্থা সাওয়াক। বিরুদ্ধ মত দমনের জন্য সাওয়াক হয়ে উঠল এক সাক্ষাৎ মৃত্যুদূত। 1960-এর দশক শাহ শুরু করলেন তার সবথেকে বিতর্কিত কিন্তু ড্রামাটিক শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন। উদ্দেশ্য ছিল ইরানকে এক লাফে বিংশ শতাব্দীতে নিয়ে যাওয়া। ভূমিহীন কৃষকদের জমি দেওয়া হলো, কলকারখানা বেসরকারীকরণ হলো, এবং সবথেকে বড় আঘাতটা হানা হলো পুরুষতান্ত্রিক সমাজে। ইরানি মহিলাদের দেওয়া হলো ভোটাধিকার। আধুনিক শিক্ষিত নারীরা খুশি হলেও ধর্মগুরুরা চিৎকার করে উঠল এটি শরীয়ত বিরোধী। ঠিক তখনই নজফ এবং কোমের অলিগলি থেকে শোনা গেল এক বৃদ্ধ ধর্মগুরুর গর্জন। আয়াতুল্লাহ খোমেনি আর চুপ থাকলেন না। তিনি সরাসরি শাহকে আক্রমণ করলেন। তিনি শাহকে চিঠি পাঠালেন, শাহও জবাবে অপমানসূচক কথা বললেন। 63 সালে শাহ সেনা মোতায়েন করলেন কোমে। রক্ত ঝরল প্রচুর। খোমেনি গ্রেফতার হলেন। শেষমেশ অসংখ্য ধর্মীয় নেতার চাপে মৃত্যুদণ্ড বদলে তাকে নির্বাসনে পাঠানো হলো। ইরাকের পবিত্র শহর নজফই হল তার পরবর্তী 14 বছরের আস্তানা। শাহ মোহাম্মদ রেজা এবার নিজেকে দেবতুল্য ভাবা শুরু করলেন। তিনি তখন শাহেনশাহ, রাজাদের রাজা। 1967 সালে জাঁকজমকপূর্ণভাবে মুকুট পরলেন তিনি। রাজবংশের ইতিহাস বজায় রাখতে তৃতীয় স্ত্রী ফারা দিবাকে বানালেন সম্রাজ্ঞী। আমেরিকা থেকে বিপুল অস্ত্র কিনলেন। আমেরিকার জন এফ কেনেডির সাথে শাহের দস্তখত হল তেলের বিনিময়ে মার্কিন ফাইটার জেট ও আধুনিক সমরাস্ত্র। কিন্তু শাহের এই দম্ভ চূড়ান্ত রূপ নিল 1971 সালে। পারস্য সাম্রাজ্যের 2500 বছর উদযাপনে তিনি এক এমন বিরাট ভোজসভা দিলেন যার খরচ ছিল আকাশ ছোঁয়া। দামি শ্যাম্পেন, প্যারিসের সেরা শেফ আর সোনালি জরির বিশাল সব তাঁবু দিয়ে সেজে উঠল পার্সেপোলিসের তপ্ত মরুভূমি। ঐতিহাসিকদের হিসেবে শাহ এই পার্টিতে খরচ করেছিলেন প্রায় $100 মিলিয়ন। আজকের হিসেবে কয়েক হাজার কোটি টাকা। বিদেশের সব রাজা, প্রধানমন্ত্রী আর ডিক্টেটরদের সাথে হাত মেলালেন শাহ। কিন্তু দুর্ভাগ্য, এই আসরে শাহ দেশের সাধারণ মানুষকে ডাকতে ভুলে গিয়েছিলেন। সেই উৎসব থেকে অনেক দূরে ইরানের বস্তিগুলোতে ধিকি ধিকি জ্বলছিল প্রতিবাদের আগুন। গ্রামের গরিব কৃষকরা তেহরানের চকমকি অট্টালিকা দেখে অবাক হলেও তাদের ঘরের দাওয়ায় খাবার বাড়ার নামগন্ধ ছিল না। ছোট দোকানদার বা বাজারিরা যখন দেখল বড় বড় চেইন শপ আর সুপারমার্কেট তাদের পেটে লাথি মারছে, তারা ছুটল সেই পরিচিত আশ্রয়ের দিকে, অর্থাৎ মোল্লা এবং ধর্মগুরুদের ক্যাসেটে বন্দী থাকা খোমেনির বাণীর দিকে। শাহ জানতেন ধর্মই তার প্রধান হাতিয়ার হতে পারে। তিনি নিজে মক্কায় হজ করতে গেলেন, 7টি পবিত্র শহরের অন্যতম মাসাদে প্রার্থনা করলেন। শাহ মনে করেছিলেন ধর্ম দিয়ে তিনি মার্কসিস্ট আর বামপন্থীদের হটাতে পারবেন। কিন্তু তিনি নিজের অজান্তেই তার সবথেকে শক্তিশালী এবং বিপজ্জনক শত্রুকে অক্সিজেন দিচ্ছিলেন। ধর্মীয় সংগঠনগুলো মসজিদ এবং ধর্মীয় স্কুলের মাধ্যমে নীরবে প্রস্তুত করছিল এক বিপ্লবী বাহিনী, যার নেশা কেবল রাজতন্ত্রের শেষ দেখে নেওয়া। 1977 সাল। পাহলভি সাম্রাজ্যের স্তম্ভগুলোতে তখন ঘুঘুর ডাক শুরু হয়েছে। ক্ষমতার মোহে মত্ত শাহ বুঝতে পারছিলেন না যে দাবার বোর্ডের সব ঘুঁটি তার হাতের বাইরে চলে যাচ্ছে। এদিকে ইরাকের নাজাফে বসে থাকা খোমেনিকে নিয়ে কুৎসা রটিয়ে ইরানি সংবাদপত্রে এক বিশাল বড় ভুল প্রবন্ধ ছাপিয়ে দিল শাহের সরকার। ফল হল হিতে বিপরীত। কোম নগরের রাস্তায় হাজার হাজার ছাত্র বেরিয়ে পড়ল খোমেনির সমর্থনে। তাদের স্লোগানে কেঁপে উঠল পাহলভি সিংহাসন, শাহের পতন চাই। শাহের আধুনিক সাওয়াক পুলিশ ও সেনাবাহিনী প্রতিবাদ দমাতে সরাসরি গুলি চালাল। এই যে লাশের মিছিল শুরু হলো, ইরানের ঐতিহ্য অনুযায়ী মৃত ব্যক্তিদের 40 দিনের শোক পালন বা চেহেলাম হয়ে উঠল বিপ্লবের নতুন বারুদ। একটি প্রতিবাদের পর আরেক শোকসভা, আর সেই শোকসভা পরিণত হল মহাপ্রতিবাদে। 1978-এর 9 অগস্ট ইরানের তেল সমৃদ্ধ শহর আবাদানের সিনেমা রেক্সে ভয়াবহ এক অগ্নিকাণ্ড ঘটল। সিনেমা হলের দরজা বাইরে থেকে বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হলো।
জীবন্ত পুড়ে মারা গেলেন 400রও বেশি নিরপরাধ মানুষ। বিরুদ্ধবাদীরা সগর্বে রটিয়ে দিল এটি শাহের সাবাক পুলিশের কাজ। যদিও অনেক পরে জানা যায় এর নেপথ্যে কট্টরপন্থীরাই ছিল, কিন্তু ততক্ষণে ইরানের প্রতিটি বাড়ির দেওয়ালে দেওয়ালে শাহ হয়ে উঠেছিল খুনি। সেপ্টেম্বর 8, 1978। ইরানের ইতিহাসে এই দিনটিকে বলা হয় ব্ল্যাক ফ্রাইডে বা কালো শুক্রবার। তেহরানের জালিয়া স্কোয়ারে কারফিউ অমান্য করে নেমে আসা মানুষের ওপর অঝোর ধারায় গুলি ছুড়ল শাহের মেশিনগান। সরকারের হিসেবে মাত্র 64 জন মারা গেলেও লোকমুখে সংখ্যাটা লাখে গিয়ে দাঁড়াল। দেশ স্থবির হয়ে গেল জেনারেল স্ট্রাইক বা বন্ধের চক্করে। ঠিক এই সময়ই শাহ এক চাল দিলেন যা ছিল তার চূড়ান্ত বোকামি। ইরাক সরকারকে দিয়ে তিনি খোমেনিকে ও দেশ থেকে বিতাড়িত করালেন। খোমেনি পাড়ি দিলেন প্যারিসের কাছে এক ছোট্ট গ্রাম নিউ ফ্লেইলা সাতুতে। কিন্তু প্যারিস গিয়েই তিনি যেন এক গ্লোবাল সেলিব্রিটি হয়ে উঠলেন। সারা দুনিয়ার সংবাদ মাধ্যম তাকে ঘিরে ধরল। তিনি কিন্তু সেখানে চাতুর্যপূর্ণ চাল খেললেন। ইসলামী শরীয়তের কঠোর শাসনের কথা সেখানে তিনি একবারও বললেন না। উল্টে নারী অধিকার আর গণতন্ত্রের মুখোশ পরিয়ে আধুনিক বিশ্বের নজর কেড়ে নিলেন। জা পল সার্ত্রে থেকে শুরু করে পশ্চিমা বুদ্ধিজীবীরাও তার মায়াবী বাকজালে বন্দী হয়ে গেলেন। ইরান তখন এক চরম অগ্নিকুণ্ড। শাহের পাশে তার পরম বন্ধু আমেরিকার জিমি কার্টার হাত ছেড়ে দিলেন। আমেরিকা মানবাধিকারের ধোঁয়া তুলে শাহকে নিজের মতো লড়তে একলা ছেড়ে দিল। শাহ তখন একা। ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল ক্যান্সার, নন হজকেন লিম্ফোমা, আর বাইলে কুড়ে খাচ্ছিল দেশ জুড়ে হাজার হাজার মানুষের বিষাক্ত স্লোগান। সেনাবাহিনীর মনোবল ভেঙে চুরমার। শেষবেলায় শাহ টিভিতে এসে আকুতি করলেন, আমি আপনাদের বিপ্লবের ডাক শুনতে পেয়েছি, আমাকে আরেকটা সুযোগ দিন। কিন্তু বড় দেরি হয়ে গিয়েছিল। 16 জানুয়ারি 1979 নিজের ব্যক্তিগত বোয়িং বিমানে করে পরিবারের সাথে দেশ ছাড়লেন সম্রাট মোহাম্মদ রেজা পাহলভি। রাজপ্রাসাদের মেঝে চোখের জল আর প্রিয়তমা স্ত্রী ফারা দিবার সজল চোখ নিয়ে শেষবারের মতো পারস্যের আকাশ দেখলেন তিনি। শাহ ভেবেছিলেন এটা কিছুদিনের সাময়িক বিদায়, কিন্তু নিয়তি জানত শাহ আর কোনোদিন জীবিত অবস্থায় ফিরবেন না তার তিলে তিলে গড়া মহান ইরানে। শাহ যাওয়ার ঠিক 2 সপ্তাহ পর 1 ফেব্রুয়ারি 1979 সাদা দাড়ি, হাতে তাসবিহ নিয়ে ইরানি মাটি ছুলেন আয়াতুল্লাহ খোমেনি। কয়েক লক্ষ মানুষ রাস্তায় হুমড়ি খেয়ে পড়ল। মানুষের সে কি উন্মাদনা! কেউ নিজের জান কবজ করতেও পিছু পা হবে না। এয়ারপোর্ট থেকে সোজা বেইস্ট ই জহরা কবরস্থানে গিয়ে তিনি তার বিখ্যাত ভাষণে ঘোষণা করলেন, রাজার রাজত্ব শেষ, এবার আমিই মন্ত্রিসভা তৈরি করব। শাহের নিযুক্ত শেষ প্রধানমন্ত্রী বাখতিয়ার পালিয়ে গেলেন। খোমেনির তৈরি হল নতুন শাসন ব্যবস্থা। বামপন্থী, কমিউনিস্ট বা লিবারালরা যারা শাহের পতনে খোমেনিকে সাহায্য করেছিল, তারা খুব তাড়াতাড়ি বুঝলেন যে তারা ভুল করেছেন। খোমেনি ক্ষমতায় এসে সবার আগে তাঁদেরই জেলের শিকলে পাঠালেন। শাহের জামানার বহু অনুগত সেনাপতি আর নেতাকে তড়িঘড়ি ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ইরানের এক রেফারেন্ডাম বা ভোটে 98% মানুষ ইসলামিক রিপাবলিকের পক্ষে ভোট দিল। এস্টাবলিশড হল সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতার পদ। যে গণতন্ত্র আর স্বাধীনতার স্বপ্ন বামপন্থীরা দেখেছিল, তা মুহূর্তের মধ্যে হারিয়ে গেল খোমেনির থিওক্রাটিক শাসনের অন্ধকারে। তৈরি হল IRGC, যাদের একমাত্র ধর্ম সুপ্রিম লিডারকে পাহারা দেওয়া। ইরান আজ আধুনিক প্রযুক্তি ও ধর্মের এক অদ্ভুত জগাখিচুড়ি হয়ে দাঁড়িয়ে, কিন্তু সেই ইতিহাস আজও শিহরণ দেয়। 1980-তে চরম অভিমানে আর ক্যান্সারের কামড়ে কায়রোতে মারা যান সম্রাট রেজা শাহ। তার 2500 বছরের পারস্য সাম্রাজ্যের চাকা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। অন্যদিকে 1989 সালে খোমেনি মারা গেলেন। 10 বছরের শাসনে তিনি ইরানকে আমূল বদলে দিয়েছিলেন। আজকের পৃথিবী যখন ইরানের দিকে আতঙ্কে তাকায়, তখন তার এই ইতিহাসের অলিগলি খুঁটিয়ে দেখলে বোঝা যায় পাহলভি শাসনের সাদা বিলাসিতা কেন আজ শিয়া ইসলামী বিপ্লবের আগ্নেয়গিরি হয়ে দাঁড়িয়ে। স্বৈরাচারের পতন হয় হঠাৎ করেই, কিন্তু সেই পতনের দীর্ঘ প্রতিধ্বনি কয়েক প্রজন্ম পর্যন্ত রয়ে যায়। এটাই ছিল সেই রক্তে ভেজা পাহলভি জামানা এবং খোমেনির উত্থানের কাহিনী।